নমস্কার। লাইভ মন নিয়েতে সবাইকে স্বাগত জানাই। আমাদের একটা দূরের বোধহয় ফোন আছে, একটু দেখে নিন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি নামটা বলছি না। আপনি কোথা থেকে বলছেন একটু বলুন? শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে বলুন। আমার মানে প্রবলেমটা অনেক দিনের। হ্যাঁ, তা আমি এই প্রবলেমটা প্রথম আর এখানে জানি না জিজ্ঞেস করা উচিত কিনা, তবু একটু ডাক্তারবাবুকে আগে নমস্কার জানিয়ে নিচ্ছি। নমস্কার, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করছি, আচ্ছা কোনো মেয়ে, হ্যাঁ যদি এটা আমার একটা ভীষণ হেডেক হয়ে গেছে, কোনো তার আগে কারোর সাথে ফিজিক্যাল কোনো কন্ট্যাক্ট হয়ে থাকে এবং আলটিমেটলি শেষ পর্যন্ত সে যদি কোনো ডক্টরকে বিয়ে করে, তাহলে কি সেটা সে ধরতে পারবে হাজবেন্ড? না, ধরতে পারার কথা নয়। ডক্টর মানে দুজন মানুষের মধ্যে যদি একটা ধরা যাক তাদের একটা ফিজিক্যাল রিলেশন যদি হয়, তাহলে এমন একটা পার্মানেন্ট কিছু হয়ে থাকে না যে পরে অন্য কেউ এসে সেটা ধরে ফেলবে। না, যদি সেই হাজবেন্ড মেডিকেল পারসন হয় তাহলেও ধরতে পারার কথা নয়। ডক্টর হলে আচ্ছা, আমি একটা কথা বলি শুনুন। একজন পুরুষ এবং একজন নারীর মধ্যে একটা মানে তার শারীরিক একটা সংযোগ ঘটছে, তো সেটা তার সেই সংযোগটা ঘটার একদিন, দুদিন, 4 মাস, 6 মাস, 1 বছর পরে কি থাকতে পারে যেটা থেকে কেউ বুঝতে পারবে যে তাদের সংযোগ হয়েছিল? উনি হয়তো এরকম একটা কোনো প্রশ্ন করছেন, ভার্জিনিটির কি কোনো নিদর্শন থাকে? ওটা নিয়ে শুনুন, আমরা যেটা বলি এটা নিয়ে না, এটা অ্যাকচুয়ালি এখন যেহেতু আগেকার দিনে মেয়েদের তাদের ধরুন অল্প বয়সে বিয়ে হতো, তাদের খুব বেশি শারীরিক এমন কোনো অসুবিধা হতো না, যেখানে এই যে হাইমেন যেটাকে বলে না, সেইটা কিন্তু এখন অধিকাংশ মানে আমি বলতে পারি একবারে আমাদের কাছে তথ্য প্রমাণ নেই কিছু, কিন্তু হয়তো শতকরা 50% ক্ষেত্রেই দেখা যাবে যে এমনি সাধারণ কারণে, স্বাভাবিক কারণেই, মানে বেশি চলাফেরা করার জন্য, ঘোরাঘুরি করার জন্য এটা এমনি থেকেই ওটা ছিঁড়ে যায়, নষ্ট হয়। মানে ওটা যেটাকে আমরা বলি হাইমেনটা ছিঁড়ে যাওয়া বা যেখান থেকে যে রক্ত বেরোনোর ব্যাপারটা, ওইটা কিন্তু এখন সত্যি সত্যি আর এখন কোনো প্রমাণ নয়। আগেকার দিনে যেগুলো করা হতো, এবং এটা অত্যন্ত একটা লজ্জাজনক একটা ব্যাপার, মানে এটা এমনিতেই সমর্থন করা যায় না যে একজন মেয়ের সতীত্ব প্রমাণ করতে হবে, কিন্তু এখন এটা আমরা জানি যে ওটা আসলে সত্যি সত্যি কোনো প্রমাণ নয়। কেমন মানে এমন অনেকেরই আছে যাদের ওটা ওই সতীচ্ছদ যেটাকে বলে হাইমেন, যেটা সেটা ছিঁড়ে গেছে, সেটার থেকে সেটা রাপচার্ড হয়েছে, এবং সেটা কিন্তু কোনো শারীরিক মানে কোনো মানে সংযোগের জন্য নয়, কোনো মানে দৈহিক সম্পর্কের নয়, এমনি স্বাভাবিক কারণেই হতে পারে। সেটা থেকে ডাক্তারের মনে করার কোনো কারণ নেই। না, আমার চিন্তা ছিল যে মেডিকেল পারসন যদি হয় তাহলে সে ধরতে পারে। না, তার পক্ষে ধরা সম্ভব না। আচ্ছা, ঠিক আছে, এটা আমার ফার্স্ট কোশ্চেন ছিল। আমি কি আরেকটা জিজ্ঞেস করতে পারি? নিশ্চয়ই বলুন। আমার এটা মানে এই হেডেক থেকেই হবে কিংবা যে কোনো ব্যাপারে আমি খুব এর ব্যাপারে অনিচ্ছুক ছিলাম। হ্যাঁ, তা সেই জন্য আমার এজটা এখন বেড়ে গেছে, মানে 30 উপর হয়েছে। বাবা মা অলরেডি খুব ব্যস্ত, অনেকদিন ধরেই ব্যস্ত বিয়ে দিতে। আমি অনেক আগে থেকে আমার খুব ভালো সম্বন্ধ আসতো, সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার এরকম লেভেলের আমার মা চাইতেন। হ্যাঁ, বা খুব ভালো কোনো গভর্নমেন্ট জব করবে এই ধরনের। তো আমার মার ভীষণ না করছিল, ভীষণ ভাবে ছেলে রিজেক্ট করতেন, না এর বয়স এরকে মানাচ্ছে না। আপনি একটু সংক্ষেপে বলুন প্লিজ। হ্যাঁ, যাকে তো সেই সব ব্যাপারের জন্য এখন আমি নিজেও অনিচ্ছুক ছিলাম। এখন অলরেডি আমার 30 ওপর এজ হয়ে গেছে। আমি যদিও মানে একটা কোচিং সেন্টার করেছি, তা কিছু অকুপেশন আছে আর কি। তো মা খুব আমি এখন মাকে সবসময় বলি যে তুমি তো অমুকের সাথে বিয়ে দিতে চাওনি, তুমি তো কেন এরকম করেছিলে, কেন ওটা করেছিলে। আমার নিজেরই পরে খারাপ লাগে যে আমি আমার মাকে খুব যন্ত্রণা দিচ্ছি। হ্যাঁ, কিন্তু যখন আমার রাগ হয়ে যায় তখন আমি এরকম বলতে থাকি। তো এটা আমি কি করে কন্ট্রোল করব? না, আমি যেটা বলি, প্রথম কথা, আপনার এমন সাংঘাতিক কিছু বয়স হয়নি, আপনি একদম বুড়ি হয়ে যাননি যে বিয়ে করা যাবে না। কেমন 30-এর উপর বয়স হওয়াটা একটা সাংঘাতিক। আসলে বিয়েটা যে কোনো বয়সেই করা যেতে পারে। বিয়ে তো শুধু শারীরিক সম্পর্কের জন্যই নয় বা সন্তান উৎপাদন করার জন্যই নয়, একজন সঙ্গীর জন্য তো বিয়ে করা দরকার, তাই তো? তো আপনি যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনি বিয়ে করার আপনার বয়স নিশ্চয়ই আছে, আপনার বিয়ে করার ব্যাপারে ইচ্ছেও আছে। আর একটা ব্যাপার তো মানবেনই যে বিয়ে আসলে আমাদের একটা সারা জীবনের সঙ্গ দেয়, আমাদের একজন জুটি দরকার। জীবনটা অনেক বড়, একসঙ্গে চলতে গেলে একা একা অনেক সময় চলা যায় না বলে একজন সঙ্গীত দরকার হয়। তো সেই দিক থেকে আপনি ডেফিনেটলি, আর ওইটা কিন্তু মনে করবেন না যে একবার যদি কখনো একটা কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক হয়ে থাকে তার জন্যই সারা জীবনটা আমার নষ্ট হয়ে গেছে, সেটা একটা সাংঘাতিক, আমি একটা ভীষণ অপরাধ করেছি এই জন্য আর সারা জীবন আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, এটা মনে করার কিন্তু কোনো কারণ নেই। আমরা সেই রকম সময়টা কিন্তু পেরিয়ে এসেছি, এটা মাথায় রাখুন। আমার মনে হয় আপনি বিয়ের কথাটা ভাবুন। ঠিক আছে, আচ্ছা, নমস্কার, অনেক ধন্যবাদ। আরেকটা ফোন আছে, দেখে নিয়ে নি, বলুন।
হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ আমরা শুনছি, বলুন। আমি কসবা থেকে রজতাভ বলছি। হ্যাঁ বলুন। আমার সমস্যাটা হচ্ছে যে আমি আমার মাকে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় দেখেছি। হ্যাঁ আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আপনি টেলিভিশনের ভলিউমটা একদম অফ করুন। হ্যাঁ, টেলিফোনে কথা বলুন আমাদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ বলুন। আমার মাকে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় দেখেছি। তখন আপনার বয়স কত? 27। হ্যাঁ 27। হ্যাঁ বেশ। 27। হ্যাঁ তারপরে কি হয়েছে সেটা বলুন। তারপর আমার একটা পাপবোধ কাজ করছে ভিতরে। পাপবোধ? শুনুন একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা এই পাপবোধটা নিজের মন থেকে সরান, কারণ আপনি সত্যি সত্যি অন্যায় কিছু করেননি। কেমন আমরা পুরুষ নারীর ব্যাপারটা জানি, তাদের শরীরের যে চেঞ্জটা সেটা যে তফাৎ আমরা জানি। আপনি মাকে যদি উলঙ্গ অবস্থায় দেখে থাকেন, আপনি বিবাহিত নন সম্ভবত, তাই তো? না। হ্যাঁ আপনি বিবাহিত নন, এবং সেখানে যদি মাকে উলঙ্গ অবস্থায় দেখে সেই মুহূর্তে মার কথাটা আপনি ভুলে যান, আপনি একজন নারীকে দেখেছেন, এবং সেখানে যদি আপনার মধ্যে এমন কোনো একটা ইচ্ছেও এসে যায়, সেটা কিন্তু মার জন্য হচ্ছে না, এটা মাথায় রাখুন, সেটা একটা নারীর জন্য হচ্ছে। এর মধ্যে পাপবোধ নেই। আমি যেটা বলবো সেটা হচ্ছে এটার থেকে আপনি, এবং অ্যাক্সিডেন্টালি ব্যাপারটা হয়েছে, কেমন এটা আপনি এর থেকে আপনি সরে আসুন। এরকম ঘটনা বহু মানুষের জীবনে ঘটে, তারা তার থেকে সরে আসে। এটার মাথার মধ্যে ফিক্সেশন যেন না হয়। আমি বলবো যে আপনার উচিত একজন বান্ধবী, বা আমি জানি না আপনার এখন আর্থিক অবস্থা কেমন, আপনি কাজকর্ম করেন কিনা, এবং আপনি আপনার বান্ধবী বা একজন, আপনি বিয়ের কথাটা ভাবুন, আপনি সংসারের কথাটা ভাবুন, একটা মেয়ের সঙ্গে সুস্থ সম্পর্ক করুন। এখানে আটকে থাকবেন না, এই চিন্তাটাতে আটকে থাকবেন না। এই চিন্তাটা এসেছে বলে পাপবোধে ভুগবেন না, কেমন? ঠিক আছে। আচ্ছা, যে কথাটা আমরা যে প্রসঙ্গে ছিলাম, এই ব্যাপারে আমি একটু বলি। এখানে এটা ইনি অনেক বয়সে হয়েছে, কিন্তু আমার মনে হয় এটা একটু মাথায় রাখা দরকার যে বাবা মারা যারা ছেলে মেয়েকে নিয়ে শোন, তাদের আমি এই প্রসঙ্গে বলিনি, আমি যেটা বলছিলাম, যেহেতু উনি কথাটা বললেন, উনি একটা খুব দামি জায়গায় এসছেন, এটা কিন্তু একটা ঘটনা রত্না যে ছেলে মেয়েকে নিয়ে শুচ্ছে, ছেলে মেয়ে আস্তে আস্তে বড়। ইনফ্যাক্ট ছেলে মেয়েরা অনেক কম বয়সে, আমি বলেছিলাম যে 2 থেকে 5 বছর বয়সের মধ্যে ছেলেরা লিঙ্গ তফাৎ করতে পারে, মানে মা বাবার তফাৎটা কি সেটা বুঝতে পারে। আর একটু বড় হয়ে এরকম বহু আছে যারা স্বামী স্ত্রী, তারা ছেলে রয়েছে একই ঘরের মধ্যে, তাদের যেখানে অপারগ সেখানে আলাদা কথা, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হয়তো জোর করেই তারা একই বিছানায় শুচ্ছেন বা একই ঘরে 2টো খাটে শুচ্ছেন, সেখানে একটু সাবধানতা নেওয়া দরকার, বিশেষ পোশাক আশাক সম্পর্কে। এটা কিন্তু অনেকের কাছে খুব ট্রমার মতো, মানে এটা একটা সাংঘাতিক ট্রমা, মানে যেন আঘাতের মতো, মানসিক আঘাতে, যে ভদ্রলোক যে আঘাতে ভুগছেন, এটা সাংঘাতিক ট্রমাতে ভুগছেন। এই ট্রমাটা কথা মাথায় রেখে মা বাবাদের একটু সংযত হওয়াটা দরকার। এবার একটা অভিযোগের চিঠি অনেক, হ্যাঁ লিখছেন সুকোমল সেন। হ্যাঁ বলছেন যে 22শে জুন সকাল কতটা একটা লিখেছেন, মন্নি অনুষ্ঠানটিতে তরুণ তরুণীদের রিপিটটা দেখেছেন, তরুণ তরুণীদের বলা ভালো কিশোরীর অবাধ যৌন মিলন প্রসঙ্গে অমিতবাবু বললেন এতে কোনো ক্ষতি নেই। কথাটা বুঝলাম না। যে মিলনে একজোড়া নারী পুরুষ একে অপরের কাছে শুধু কাম তাড়না প্রশমনের যন্ত্র মাত্র, যেখানে সামাজিক, পারিবারিক, মানসিক, জাতিগত, ব্যক্তিগত কোনো রকম দায়বদ্ধতা নেই, সেই মিলনে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী বলে যারা নিজেদের দাবি করে, সেই মানুষের কোনো ক্ষতি নেই। এ কি বলছেন? মনুষ্যতর প্রাণীর মধ্যে অন্তত স্ত্রী জাতি আর জীবটির সন্তান সম্বন্ধে একটু দায়বদ্ধতা থাকে, মানুষের মধ্যে তাও নেই। তাহলে মানুষ মনুষ্যতর প্রাণীর চেয়েও নিচুতে, সে যন্ত্রমাত্র। তথাকথিত প্রগতিশীলতার নামে আমরা কি পেছিয়ে যাচ্ছি? যে যাই করুক কিছুতে দোষ নেই, এটা ওনার প্রশ্ন। প্রথম কথা রত্না, আমি তো এভাবে কোনো আমি বলতেই পারি না। আমার যেটা মনে হয়, মানে আমি যদি সেই মুহূর্তে সুস্থ না, এক যদি অসুস্থ হয়ে পড়ে মানে অর্বাচীনের মতো অবান্তর কথাবার্তা বলে থাকি তবে আলাদা কথা। আমরা অ্যাকচুয়ালি ভালোবাসা নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমরা প্যাশনেট লাভের কথা বলেছিলাম, যেখানে শুধু প্যাশনটাই থাকে। আমরা যেটা বলেছিলাম 3টে যে ফ্যাক্টর, একটা হচ্ছে ইন্টিমেসি, কাছে থাকা, একটা হচ্ছে কমিটমেন্ট, দায়বদ্ধতা, আর একটা প্যাশন। শুধু প্যাশনের যে ভালোবাসা আমি বলেছিলাম সেটাকে বলে ইনফ্যাচুয়েশন। যে ভালোবাসার মধ্যে সব 3টেই আছে, কাছে থাকা রয়েছে, কমিটমেন্ট, দায়বদ্ধতা রয়েছে, এবং সেই লাভটার জন্যই আমাদের সমস্ত ব্যাপার, তার জন্যই আমাদের অপেক্ষা, সেইখানেই পৌঁছানোর চেষ্টাটা করা দরকার। আমি জানি না, আমি বোধহয় এই প্রসঙ্গে বলেছি যে ছেলে মেয়েদের মেলামেশার কথাটাকে বলেছি, আমি ডেফিনেটলি অবাধ যৌন মিলন বলিনি। ইদানিং একটা প্রিম্যারিটাল সেক্সের, সেখানে আমি এটা তো সামাজিক, আমি এটা বলছি, এই ঘটনাটাকে অস্বীকার করে কোনো লাভ নেই, যেটা বাস্তব সেটাকে মেনে নিতে হবে। আমি বলেছিলাম যদি দুজন অ্যাডাল্ট মানুষ, তারা যদি নিজেদের সম্মতি সাপেক্ষে নিজেদের মধ্যে একটা শারীরিক সম্পর্ক তৈরি হয়, তাহলে, এবং
অবভিয়াসলি আমি চাইবো তার পেছনে একটা মানসিক দিকও থাকবে। এটা তো এমন নয় যে এটা কোনো শুধুমাত্র মিলন হলো, তাহলে তাতে অন্যায় কিছু নেই এবং এটাকে মেনে নেওয়াটা ভালো। তবে একটা কথা ওনার চিঠি থেকে ব্যাপার, উনি কিন্তু নিজেকে মানুষকে ভীষণ মানে জন্তু জানোয়ারদের সঙ্গে তুলনা করতে গিয়ে বারবার খুব উচিত রেখেছেন। এইরকম একটা কিন্তু এই সুপিরিয়রিটি ব্যাপারটা কিন্তু থাকাই ভালো। আমরা জন্তু জানোয়ার থেকে খুব ভালো, তারা খুব খারাপ, এরকম একটা ব্যাপার ওনার মধ্যে বারবার দেখছি, মনুষ্যতর এবং মানুষ। আমার মনে হয় এটাও মাথায় রাখা দরকার, মানে এতটা ঠিক নয় আর উচিত না। একটা বোধহয় ফোন আছে, দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার রত্নাদি। নমস্কার। হ্যাঁ ডাক্তার চক্রবর্তী, আপনাকে বন্ধু বলেই সম্বোধন করছি। হ্যাঁ বলুন। বলুন। আচ্ছা, আপনি টেলিভিশনের ভলিউমটা কমান, ফিডব্যাক হচ্ছে ভীষণ। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, আমি এই অনুষ্ঠানটা অনেক দিন ধরেই দেখছি। রত্নাদি আমাদের একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন একদিন, ওই প্রেম ভালোবাসা নিয়ে একটা অনুষ্ঠান প্রোগ্রাম হচ্ছিল, যে পরের সপ্তাহ এই নিয়ে আলোচনা হবে। তো আমি সেই থেকে আর লাইন পাচ্ছিলাম না। আপনি বলুন, আপনার প্রশ্নটা বলুন। আপনাদের প্রোগ্রামে অনেকবার আমি শুনছি বা আপনারা যেটা বোঝাতে চাইছেন, এই পুরুষের, আমি লাইফ সায়েন্সে আমি ক্লাস 9-এ সম্ভবত পড়েছিলাম যে পুরুষেরা বহুগামী এবং মানব সমাজে নারীরা একগামী হয়। তো এরকম কোনো কথা নেই কিছু। এটা যদি পড়ে থাকেন তাহলে ভুল পড়েছেন, এরকম কোনো জায়গায় কিছু নেই এরকম তথ্য। পুরুষ আর নারীর মধ্যে এই ব্যাপারে কোনো ডিফারেন্সিয়েট করা হয় না। আচ্ছা আচ্ছা। কেমন? যদি বহুগামিতা হয় তাহলে সেটা পুরুষ নারী দুজনেরই আছে, যদি একগামিতা হয় সেটাও পুরুষ নারী দুজনেরই আছে। আচ্ছা, তাহলে সম্ভবত এটা আমার ধারণা ভুল ছিল। হ্যাঁ, ধারণাটা ভুল ছিল। তো আমার দেখুন, প্রশ্নটা হচ্ছে শরীরের ভালোবাসা এবং মনের ভালোবাসা, এই দুটো কি আলাদা হয়? মানে আপনি জানি না, আপনি পড়েছেন কি না? শরীরের ভালোবাসাটা বুঝলাম না। শরীরের ভালোবাসাটা বলতে শরীর শারীরিক মিলনটাকে বলছেন? শারীরিক চাওয়া এবং মানসিক চাওয়া। ভালোবাসাটা কিন্তু মনেরই, জানেন তো, আর তারই একটা আউটকাম হচ্ছে শারীরিক মিলন। ভালোবাসাটা কিন্তু মনের ব্যাপার একটা। আচ্ছা আচ্ছা। কেমন? ভালোবাসা আমরা যখন বলি আমি একজনকে ভালোবাসি, তখন সেটা পুরোটাই একটা মানসিক আদান প্রদানের জায়গা। তার সঙ্গে সেটা যুক্ত হয় সেটা হচ্ছে শারীরিক একটা আদান প্রদান। সুতরাং একদম মনটাকে বাদ দিয়ে শারীরিক ভালোবাসা বলে যেটা বলছেন আপনি, সেটা সত্যি সত্যি সেখানে কোথাও পৌঁছানো যায় না। তাতে সেটা তো একটা চাহিদা মেটানো। কেমন? আমি চাহিদা মেটানোটাকে ভালোবাসা বলবেন না। ঠিক আছে। আচ্ছা।